আসসালামু আলাইকুম। সজীব ক্রিয়েটিভ স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে কানাডার আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট স্টাডি সম্বন্ধে নিয়ে। সো আপনারা অনেকেই জানেন যে এই ২০২৫ সালে অনেক স্টুডেন্ট ভাই-বোনরা তারা এখন চিন্তা করছেন যে বিভিন্ন দেশে পড়াশোনার জন্য আ যেটা আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এই ২ টি প্রোগ্রামের মাধ্যমে। তো কানাডা একটা হচ্ছে খুব উল্লেখযোগ্য অ সবার জন্য একটা ডেস্টিনেশন, যেটার জন্য অনেকেই কানাডার এডুকেশন সিস্টেম নিয়ে আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এই এডুকেশন সিস্টেম নিয়ে তারা চিন্তাভাবনা করেন যে কানাডাতে কোন প্রোগ্রামটা আমাদের জন্য সঠিক হবে, সেটা কি আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য যাওয়াটা আমাদের জন্য ভালো হবে অথবা পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামটা যাওয়ার জন্য ভালো হবে। এবং এটা নিয়ে ছাত্রছাত্রী ভাই-বোনদের মধ্যে যেমন সংশয়, উৎকণ্ঠা রয়েছে, ঠিক প্যারেন্টসদের মধ্যেও সেরকম সংশয় এবং উৎকণ্ঠা রয়েছে। সো আমার এই আলোচনা পর্বটি মূলত এই আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট যেই প্রোগ্রামটা, যেখানে ছাত্রছাত্রী ভাই-বোনরা তাদের এর পড়াশোনার জন্য চিন্তাভাবনা করছেন, তাদের একটা ইনসাইট তৈরির জন্য আমার এই মূল আলোচনা পর্বটি সাজানো হয়েছে। এবং আশা করি আমার এই আলোচনা পর্বটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে বেশি করে স্টুডেন্টরা এই সম্বন্ধে একটা ইনসাইট পায় এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইবের জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। এর ফলে যেটা সুবিধা হবে, আমি যেটা চিন্তা করেছি, যেহেতু এটা নতুন সাল এবং অনেক স্টুডেন্টরাই এই কানাডাতে পড়াশোনা করার জন্য চিন্তাভাবনা করছেন। তো আমি বিভিন্ন পর্বে বিভিন্ন ধরনের কানাডা এডুকেশন সম্বন্ধে এবং এই কানাডার যে সোসাইটি সম্বন্ধে আমি বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করব এবং এটার আপনি সাবস্ক্রাইব হলে খুব সহজেই আমার এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। এবং এই মূল ভিডিওটার বেসিক্যালি এডুকেশনাল পারপাসে, এবং আমি আগেই বলে দিচ্ছি যে আমি অ্যাকচুয়ালি কোনো এডুকেশনাল কনসালটেন্ট নই বা ইমিগ্রেন্ট কনসালটেন্ট নই। এটা আমি সাধারণত আমার যে অ্যামেটিউর, যে আমার যে লক্ষ্য স্টুডেন্ট ভাই-বোনদের জন্য এবং ইয়ং জেনারেশনদের জন্যই আমি মূলত ভিডিওটা তৈরি করে থাকি। সো সবার পক্ষে থেকে আমার অনুরোধ থাকবে ভিডিওটাকে খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখার জন্য, যাতে আপনারা এই কানাডার আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট যে প্রোগ্রামটা সম্বন্ধে একটা যথাযথ সিদ্ধান্ত নিতে এই ভিডিওটা আপনাদের কাছে সাহায্য করবে। তাহলে আমরা যদি এখন মূল আলোচনা পর্বে যাওয়ার আগে একটু চিন্তা করি, কানাডা কেন একটা ভালো ডেস্টিনেশন পড়াশোনার জন্য। সো কানাডার যদি আমরা এই ইউনিভার্সিটি এডুকেশন সম্বন্ধে আমরা যদি একটু চিন্তা করি বা একটু এক্সপ্লোর করি, তাহলে কানাডার এই ইউনিভার্সিটি এডুকেশন কিন্তু খুবই উন্নত। এডুকেশন সিস্টেমটা নর্থ আমেরিকাতে বরাবরই উন্নত এবং কানাডা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন। সো এর উন্নয়ন জিনিসটা আমরা কিভাবে জানতে পারবো? সো এই জানার প্রক্রিয়া আমরা যদি বলি ছাত্রছাত্রী ভাই বোনদের জুড়ে, তারা যদি একটা নর্মাল ভাবে একটা যদি গুগল করে, তাহলে দেখবে যে বিভিন্ন প্যারামিটারে, বিভিন্ন র্যাঙ্কিং প্যারামিটারে কানাডার প্রায় 33 ইউনিভার্সিটি কানাডার টপ 100 ইউনিভার্সিটির মধ্যে অবস্থিত। সো তাদের এই যে অবস্থান, এই অবস্থানটাই প্রমাণ করে কানাডার এডুকেশন সিস্টেমটা যে মান নিয়ে। সো এরপরে যদি আমি আরেকটা চিন্তা করি যে কানাডা যদি পড়াশোনা করার পরে আমার এই সার্টিফিকেশন ভ্যালিডেশনটা কেমন হবে, যদি আমার অনেকেই ইউরোপের কথা চিন্তা করে বা অন্যান্য কান্ট্রির কথা চিন্তা করে, এশিয়ান বেসড কান্ট্রির কথা চিন্তা করে, কানাডার এই সার্টিফিকেশন, এই যে আপনি যে ডিগ্রি নিলেন বা ডিপ্লোমা নিলেন, সেটা হচ্ছে হোল ওয়ার্ল্ড ওয়াইড এটা হচ্ছে অ্যাকসেপ্টেবল। So it's widely recognized throughout the whole world. So this is one of the major advantage in Canada. তো এখন আমরা যদি একটু মোর ডিপার ওয়েতে চিন্তা করি যে কানাডার যে আমি যে এডুকেশনটা পড়বো এবং তার সাথে আমাদের স্টুডেন্ট ভাই বোনরা বিভিন্ন দেশে অ্যানালাইসিস করে, স্পেশালি যদি আমি ইংলিশ বেসড কান্ট্রির সাথে তুলনা করি কানাডা, যেমন ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইউএসএ বলেন, কানাডার এডুকেশনের যে টিউশন ফিস এই ইংলিশ বেসড যেই কান্ট্রিগুলো অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে যদি আমি চিন্তা করি,
সেখানে অনেক অ্যাফোর্ডেবল এবং কানাডাতে মোস্টলি প্রচুর পরিমাণে স্কলারশিপ ইউনিভার্সিটিগুলো তারা স্টুডেন্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট দুটো জায়গার মধ্যে স্টুডেন্টদেরকে দিয়ে থাকে। এর একটা ইজি ওয়ে হচ্ছে যারা স্টুডেন্টরা আমি যাদের মোস্টলি যারা এভারেজ এবং অ্যাবভ এভারেজ স্টুডেন্ট তাদের পক্ষে বলবো তারা যদি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করে তাহলে তাদের এই রেজাল্টের পক্ষ থেকেই অনেক স্কলারশিপ তাদের চলে আসে, এর ফলে টিউশন ফিসটা অনেক কমে যায়। সো এটা কানাডা সাধারণত ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ক্ষেত্রে বেসড অন দেয়ার মেরিট অনুযায়ী তাদের যেই সহযোগিতা করে এটা অনেক ইংলিশ বেসড কান্ট্রি যদি বলি আমি, সেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা সেই সুবিধাটা পেয়ে থাকে না। আরেকটা হচ্ছে কানাডাতে আপনি যদি পড়াশোনা করেন তাহলে আপনার এখানে স্টুডেন্টরা ওয়ার্ক পারমিট পায় সাময়িকভাবে কাজ করার জন্য, যার ফলে তারা তাদের এই পারমিশনের মাধ্যমে লিভিং কস্টটাকে তারা মিট আপ করতে পারে। এটা কানাডার আরেকটা সুবিধা এবং সেই সাথে কানাডার আরেকটা যেটা বড় সুবিধা, যখন আপনি পড়াশোনা শেষ করে আপনি যখন মেইন ওয়ার্ক পারমিটটা পাবেন, স্টাডি পারমিটের পরে তারা এরপরে দেওয়া হচ্ছে ওয়ার্ক পারমিট, সেই ওয়ার্ক পারমিট এগেনস্টে আপনি যদি আপনি ডিজায়ার্ড ক্যারিয়ার করতে পারেন তাহলে কানাডাতে এই পার্মানেন্ট ভাবে, যেটা আমরা বলি স্থায়ী ভাবে কানাডাতে থাকার ব্যবস্থাটা অনেক ইজি হয়ে যায়। এটা যদি আমি অন্যান্য দেশের সাথে তুলনা করি, যারা অনেকে চিন্তা ভাবনা করেন যে ওই দেশে পড়াশোনা করে আমার প্রফিটটা কি, এটা কানাডাই একমাত্র কান্ট্রি যেটা স্টুডেন্টদের জন্য এখন পর্যন্ত আমি বলবো এখন পর্যন্ত এটা অনেক অনেক ধরনের সুবিধা করে রেখেছে, যেটা স্টুডেন্টরা পিআর পদ্ধতি মানে তাদের পড়াশোনা শেষের পরে তাদের কাজের একটা যদি কাজ পেয়ে যায় সেই কাজের মাধ্যমে তারা তাদের পিআর এর মাধ্যমে কানাডায় স্থায়ীভাবে বসবাস করার সুযোগ লাভ করবে। সো এইটাই হচ্ছে কানাডার মূলত, যদি আমি মোটা দাগে চিন্তা করি, কানাডায় পড়াশোনা করার যে সুবিধা, যেই সুবিধাগুলো এখন যদি আমি চিন্তা করি অন্যান্য কান্ট্রি কাছে, যেমন ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইউএসএ বলেন, এগুলা আপনার পড়াশোনা করার পরেও স্থায়ীভাবে বসবাসের জন্য এখন যে প্রক্রিয়াটা, এটা এখন অনেক কঠিন হয়ে গেছে, যার ফলে অনেক স্টুডেন্টদের কাছে কানাডাটা এখন একটা লোভনীয় জায়গা। সো এখন আমাদের মূল যে বিষয়বস্তু, যেটা আমি এই আলোচনা পর্বটির যে আমার যে টাইটেল, সেটা হচ্ছে যে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম নিয়ে। যে অনেকেই যে সংশয় করেন যে কেন আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে যাওয়াটা আমার সঠিক হবে বা আমরা পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামটা কানাডাতে পড়ার জন্য আমার সঠিক হবে, তো সেই বিষয়ে আমি একটু আলোকপাত করতে যাচ্ছি। এখন যদি আমি বলি আন্ডার গ্র্যাজুয়েট সম্বন্ধে নিয়ে আলোচনা করি, তো আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামটা কি? আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামটা কানাডাতে সাধারণত সমস্ত ইউনিভার্সিটি যদি আপনি বিবেচনা করেন, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি যে ডিউরেশন অফ দ্য কোর্স সেটা সাধারণত 4 ইয়ার্স এবং কিছু কিছু ক্ষেত্রে ইউনিভার্সিটি কোর্স বেসিসের পরিপ্রেক্ষিতে সেটা 5 ইয়ার্স হয়ে থাকে। সো ইজ এ 4 to 5 ইয়ার্স কোর্স। সো কোর্স ডিউরেশনটা অনেক লম্বা এবং এই যে কম্প্রিহেনসিভ কোর্স আন্ডার গ্র্যাজুয়েটটা হচ্ছে, এই যে ডিউরেশনটা যে অনেক লম্বা, সেটার জন্য একটা কম্প্রিহেনসিভ কোর্স কারিকুলাম তৈরি করা হয়, যেটার মাধ্যমে অনেক কিছু জিনিস শেখানো হয় এবং এর সাথে যেটা হচ্ছে আপনার যে ডিজায়ার্ড এরিয়া সেখানে আপনাকে তখন আপনি ফোকাস করতে পারবেন। সো ফর এক্সাম্পল যদি আমি এই জিনিসটাকে একটু সহজভাবে দর্শকদের মাঝে বিশ্লেষণ করি, ধরেন আপনি একজন বিজনেস স্টাডি করতে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ইন্টার করেছেন। সো বিজনেসের মধ্যে আপনাকে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে বিভিন্ন ধরনের কোর্স, যেমন অ্যাকাউন্টিং কোর্স, আপনার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট কোর্স, আপনার ডিজিটাল মার্কেটিং কোর্স, আপনার ফাইন্যান্স, সমস্ত কিছু কোর্স আপনাকে তারা এই 4 ইয়ার্সে করাবে। বাট থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের মধ্যে আপনাকে মোর ফোকাস নিয়ে যাবে আপনি যে ডিজায়ার্ড এরিয়া, চুজ এন এরিয়া পার্ট। ফর এক্সাম্পল আপনি একজন অ্যাকাউন্টিং হতে যাচ্ছেন, তখন আপনার মেজর এবং মাইনরের পরিপ্রেক্ষিতে সেই জায়গাটাকে আপনাকে মোস্টলি ফোকাস করবে। সো এটা হচ্ছে একটি কম্প্রিহেনসিভ ওয়াইড কোর্স এবং সেটার সাথে আপনি চুজ এন ফিল্ডে, যেটা আপনি ডিজায়ার্ড আপনি করছেন যে এই ফিল্ডে আমি ভবিষ্যতে আরো স্পেশালাইজড হব, সেই অপরচুনিটিটা তারা আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে রেখে দেয়।
এছাড়া আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের মাধ্যমে যে জিনিসটা হয়, এই যে আপনি যেহেতু এটা হচ্ছে একটা ডিউরেশনটা অনেক বড় কোর্স, তো এখানে ইউনিভার্সিটির সাথে আপনার ইন্টিগ্রেশনটা তৈরি হয়, যার ফলে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টকে সেই ইউনিভার্সিটির প্রোডাক্ট বলা হয়। যেমন আপনি যদি আমি সহজভাবে এই জিনিসটা বোঝাতে চাই, আপনি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন আন্ডার গ্রাজুয়েট লেভেলে, তখন ওইখান থেকে আপনি যখন কোর্স কমপ্লিট করে পাশ করবেন, তখন অ্যাজ এ আপনি ঢাকা ইউনিভার্সিটির গ্রাজুয়েট হিসাবে আপনাকে সব জায়গায় আপনি সেই তাদের প্রোডাক্ট হিসাবে আপনি তখন বিবেচিত হবে। সো আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম যেহেতু এটা একটা লম্বা কোর্স, ইন্টিগ্রেশনটা অনেক বেশি ইউনিভার্সিটির সাথে, এবং ইউনিভার্সিটি তখন তাদের যে স্টুডেন্টরা পাশ করে বের হয়, তখন ইউনিভার্সিটি তাদেরকে তাদের প্রোডাক্ট হিসাবে তারা বিবেচিত হয় পার্টিকুলার সেই ইউনিভার্সিটি অনুযায়ী। আরেকটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে যেটা স্টুডেন্টদের জন্য সুবিধা, সেটা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের মধ্যে আপনি এই যে ইউনিভার্সিটির ইন্টিগ্রেশনের সাথে সাথে ক্যানাডিয়ান সোসাইটিতে আপনি ইন্টিগ্রেশনটা অনেক ইজি হয়ে যায়। কারণ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম শুধু ইউনিভার্সিটি একজন স্টুডেন্ট শুধু পার্টিকুলারলি একাডেমিক ক্যারিয়ার করে না, সে তার সাথে সাথে বিভিন্ন ধরনের ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করে। সে ওয়ার্ক এক্সপিরিয়েন্স বিভিন্নভাবে নিতে পারে, যেমন একটা আপনার কোর্স কারিকুলাম একটা সামার ব্রেক থাকে, সামার ব্রেকে তারা যখন সামার পার্ট টাইম জব করে, কখনো স্টুডেন্ট অন ক্যাম্পাস এবং অফ ক্যাম্পাসে পার্ট টাইম জব করে, কখনো তারা ভলেন্টিয়ার করে, অনেক সময় ইউনিভার্সিটির কারিকুলাম অনুযায়ী যেটাকে বলে ইন্টার্নশিপ বলে, বা এই দেশে এটাকে কোঅপ বলে, এর মাধ্যমে স্টুডেন্টরা একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করে, এবং সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা হয় সাধারণত ইউনিভার্সিটির বাইরে বিভিন্ন ইন্ডাস্ট্রির মধ্যে, বিভিন্ন অর্গানাইজেশনের মধ্যে, যার ফলে তারা সোসাইটিতে ইন্টিগ্রেশন করাটা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য অনেক ইজি হয়ে যায়। এবং এই ফলে যে তারা যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করে, এর ফলে যে মেইন স্ট্রিমের যে জব যখন তারা পাশ করে, তাদের যে রিজিউমি বিল্ড আপ হয়, তখন মেইন স্ট্রিমের জবগুলোতে তাদের ইন্টিগ্রেশন করে আরো ইজি হয়ে যায়, বিকজ তারা তখন চিন্তা করে এটা তারা ক্যানাডিয়ান প্রোডাক্ট হিসাবে তাদেরকে বিবেচিত করে, যে দে আর কামিং ফ্রম ক্যানাডিয়ান এডুকেশন ব্যাকগ্রাউন্ড। সো এই আন্ডার গ্রাজুয়েট পড়ার এটাই হচ্ছে একটা বড় সুবিধা, যেটা আপনার পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামের মধ্যে এটা কম ভাবে বিবেচিত হয়। আর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের আরেকটা যেটা সুবিধা, সেটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের মাধ্যমে একটা স্টুডেন্ট তাদের কানাডাতে ইন করাটা অনেক সহজ, যেমন তার রিকোয়ারমেন্ট কিন্তু অনেক কম। যদি একজন এভারেজ স্টুডেন্ট এবং অ্যাবভ এভারেজ স্টুডেন্ট যদি খুব ভালো রেজাল্টও না করে, মোটামুটি এভারেজ এবং অ্যাবভ এভারেজ রেজাল্ট করে, ইউনিভার্সিটি পরিপ্রেক্ষিতে বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাটাগরি অনুযায়ী তার সুযোগ থাকে তার অ্যাডমিশন পাওয়ার, কারণ তাকে বেসিক তার রেজাল্ট এবং ইংলিশ রিকোয়ারমেন্ট IELTS এর মাধ্যমে সে তার অ্যাপ্লিকেশনটা করতে পারে। সো অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটা খুব জটিল না। সো যারা এই ধরনের মেধাবী স্টুডেন্ট, যারা চিন্তা করছেন যে আমি দেশের বাহিরে পড়াশোনা করব বা ওইখানে সেটেলমেন্ট করার চিন্তা ভাবনা করব, সো আন্ডার গ্রাজুয়েট ইজ ওয়ান অফ দ্য ইজি ওয়ে টু গেট ইনটু দ্য সিস্টেম। সো আমি এখন এই আলোচনার মাধ্যমে এই আন্ডার গ্রাজুয়েট সম্বন্ধে একটা ইনসাইট আপনাদের মাঝে তুলে ধরলাম। এখন যদি আমি বলি পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামটার ব্যাপারে, সো অনেকেই চিন্তা করে যে আমি পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামে পড়াশোনা করব। আন্ডার গ্রাজুয়েটটা বাংলাদেশে করি, বা আমি সাউথ ইস্ট এশিয়ার অনেক দেশ আছে, যেমন ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, বা যে যার দেশে, সেখানে আমি শেষ করে আমি চিন্তা করি যে আমি এখন পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামে পড়াশোনাটা করব। সো পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামটা হচ্ছে মোর এক্সটেনশন অফ ইউর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম এবং মোর ফোকাস অন ইউর পার্টিকুলার এরিয়া। এটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম, যার ফলে পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামের ডিউরেশনটা অনেক ছোট। এটা সাধারণত 2 বছর, কোনো ক্ষেত্রে কোনো স্টুডেন্ট 2 থেকে 2.5 বছর প্রোগ্রাম হয়ে থাকে। সো এই জিনিসটা আমি একটু সহজভাবে বলি। ফর এক্সাম্পল, আপনি ধরেন একজন বিজনেস স্টুডেন্ট, বাংলাদেশে বিজনেস আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করেছেন, সো কানাডায় আপনি বিজনেস পোস্ট গ্রাজুয়েট করতে যাচ্ছেন।
সো পার্টিকুলারলি একটা স্পেসিফিক এরিয়াতে সাধারণত এই পোস্ট গ্রাজুয়েট গুলো হয়ে থাকে। ফর এক্সাম্পল কেউ হয়তো সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে মোর এক্সটেন্সিভ করবে, কেউ হয়তো অ্যাকাউন্টিং লাইনে মোর পেছে, কেউ হয়তো ইন্টারন্যাশনাল বিজনেসে এই বিষয়টা বেশি পড়াশোনা করবে। সো মোর পার্টিকুলার এরিয়াতে তারা এই পোস্ট গ্রাজুয়েটটা ফোকাস করে। এই জন্য পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামগুলো মধ্যে সাধারণত মোস্টলি রিসার্চ বেসড ওরিয়েন্টেড হয়ে থাকে দেন কোর্স বেসড ওরিয়েন্টেড প্রোগ্রাম হচ্ছে, যার ফলে এই পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামের আমাদের যে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের রিকোয়ারমেন্ট গুলো, অ্যাডমিশন রিকোয়ারমেন্ট গুলো যতটা শিথিল, পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামের রিকোয়ারমেন্ট গুলো কিন্তু আরো অনেকটা কমপ্লিকেটেড। এই জন্য পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামকে যারা সাধারণত আমি বলি অ্যাবভ এভারেজ স্টুডেন্ট বা তার চেয়ে ভালো, সেই ধরনের স্টুডেন্টের অ্যাডমিশন পাওয়াটা ইজি হয় দেন যারা এভারেজ ক্যাটাগরি অফ স্টুডেন্ট। কারণ পোস্ট গ্রাজুয়েটের মধ্যে কতগুলো রিকোয়ারমেন্ট আপনাকে বেশি ফুলফিল করতে হবে। এক হচ্ছে আপনার আন্ডার গ্রাজুয়েট লেভেলের রেজাল্ট আপনার ভালো থাকতে হবে, এবং এর সাথে রয়েছে বিভিন্ন রেফারেন্স, রিকমেন্ডেশন, এবং তার সাথে রয়েছে আপনার কিছু কিছু ক্ষেত্রে জিআরই, জিমেট টেস্টগুলো দিতে হয়। সো এটা সাধারণত এভারেজ স্টুডেন্টরা, যারা এভারেজ মেধাবী স্টুডেন্টরা, তাদের পক্ষে এই স্কোরিং গুলো করাটা কঠিন হয়ে যায়। সো দিস ইজ দ্য লিমিটেশন অফ পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস টু গেট ইনটু দ্য সিস্টেম। কারণ অ্যাডমিশন ক্রাইটেরিয়াটা আরো আপনাদের জন্য মোর কমপ্লিকেটেড, এবং সেই জন্য যারা মেধাবী স্টুডেন্ট বা অ্যাবভ এভারেজ স্টুডেন্ট তাদের পক্ষে হয়তো বা এই রিকোয়ারমেন্ট গুলাকে ফুলফিল করা সম্ভব হয়। সো এখানে একটা লিমিটেশন আছে। যারা ধরেন চিন্তা করছেন যে আমি এত মেধাবী না, বাট আমি হয়তো বা কানাডার মতো দেশগুলোর জন্য আসতে চাচ্ছি, তাদের জন্য পোস্ট গ্রাজুয়েটটা খুব একটা রিকমেন্ডেড না। কারণ গেট ইন দ্য সিস্টেম চান্স পাওয়াটা তখন অনেক কমপ্লিকেটেড, এবং কিছু কিছু সব সাবজেক্টের মধ্যে আপনার পোস্ট গ্রাজুয়েট কোর্সগুলো পাওয়া যায় না। সব ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েটের আপনার যেই এই আন্ডার গ্রাজুয়েটে যে কোর্সগুলো করেছেন তার সাথে অ্যালাইন করাটা অনেক সময় অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। সো দিস ইজ দ্য প্রবলেম অফ পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম। সো এটা আমি আপনাকে সহজ ভাষায় এই জিনিসগুলোকে বোঝাতে চেয়েছি। এরপরে যদি আমরা বলতে চাই যে এই পোস্ট গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট যে স্টাডি আছে, এটার যে কম্প্রিহেনসিভ ফিজ তুলনাগুলো, এগুলার তাদের যে কস্টটা, সেই কস্টটা আমরা একটু যদি আলোচনা করি। আন্ডার গ্রাজুয়েট যেহেতু অনেক লম্বা ইয়ার্স বয়স, মানে সরি লম্বা ইয়ার্স এর ডিউরেশন, সেখানে আপনার কস্টিংটা অনেক হাই। সো এটা প্রায় ক্যানাডিয়ান এখন বিভিন্ন ইউনিভার্সিটি অনুযায়ী, এখন বর্তমান অনুযায়ী আমার বিভিন্ন কমিউনিকেশন মাধ্যমে আমি যেটা আপনাকে বলতে যাচ্ছি, প্রায় 100 থেকে $150,000 একটা বাজেট নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। সেখানে পোস্ট গ্রাজুয়েট, সেখানে ধরেন হাফ $50,000 to $60,000 মাধ্যমে আপনি টোটাল কোর্সটাকে শেষ করতে পারবেন। সো কস্ট হিসাবে পোস্ট গ্রাজুয়েটটা অনেক কম, আর আন্ডার গ্রাজুয়েটটা হচ্ছে অনেক বেশি। আর দ্বিতীয় হচ্ছে যে আন্ডার গ্রাজুয়েটের কথা এখন যদি আমি চিন্তা করি, যেটা খুবই আমি মনে করি খুবই মূল্যবান জিনিস, যে এই যে আন্ডার গ্রাজুয়েটে আপনি চিন্তা করলেন যে $100,000 to $150,000 আপনার একটা ছেলে বা মেয়ে যাদের বয়স 18 থেকে 19 বছর বয়স, তাদের পিছনে আপনি একটা ইনভেস্টমেন্ট করে যাবেন। তো তারা কতটুকু ভাবে, তারা তাদের স্ট্যান্ড পয়েন্ট থেকে যদি আমি চিন্তা করি, তারা কতটুকু ভাবে মানসিকভাবে এটার জন্য প্রিপেয়ার্ড, যে এই যে টোটাল যে তাদের যে রেসপন্সিবিলিটি, সে অনুযায়ী তারা একটা বিদেশে এসে সেই পড়াশোনা করে সুন্দরভাবে একটা রেজাল্ট করে ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে তাদের যে আলটিমেট গোল, সেই যে পিআর পাওয়ার জার্নিটা, এটা তারা কতটুকু ভাবে মেন্টালি প্রস্তুত, সেই জিনিসটাকে আপনাকে রিকগনাইজ করতে হবে। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ইস্যু। কারণ আপনি যদি আপনার ছেলে মেয়েকে জাস্ট আরবিট্রারিলি ভাবে চিন্তা করে আপনি একটা অ্যাডমিশন নিয়ে পাঠিয়ে দিলেন, কিন্তু এবং সেখানে কিন্তু $100,000 to $150,000 আপনি ক্যানাডিয়ান ডলার আপনি পুরো 4 বছরের মধ্যে যে ইনভেস্ট করলেন, সে যদি ঠিকভাবে পড়াশোনাটা না করে,
তাহলে কিন্তু আপনার এই ইনভেস্টমেন্টটা টোটালি জলে চলে যাবে। এখন যে কম্পিটিটিভ জব মার্কেট, কম্পিটিটিভ এই যে সোসাইটি গড়ে উঠতেছে, এখন যারা ওইখানে খুব ভালো করবে এবং সঠিকভাবে নিজেদেরকে উন্নয়ন করবে, তারাই একমাত্র সিস্টেমে টিকে থাকতে পারবে। সো এটা আমার মনে হয় প্যারেন্টসরা খুব সঠিকভাবে অ্যানালাইসিস করে চিন্তা করা উচিত যে এই যে আমার একটা জাস্ট হাই স্কুল পাশ করে একটা ছেলে বা মেয়ে 17-18 বছর একটা আমার যে সন্তান, সে কতটুকু ভাবে ফিট টু গেট ইনটু দ্য সিস্টেমের জন্য। সো দিস ইজ ওয়ান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। তাহলে এখন আপনি বলতে পারেন যে তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার ছেলে বা মেয়ে তারা বলতেছে তারা বিদেশে পড়বে, তারা ও লেভেল শেষ করেছে, এ লেভেল শেষ করেছে, বাংলাদেশের সিস্টেমে তাদের গেট ইনটু দ্য বিভিন্ন জায়গায় তাদের যে পড়াশোনার সুযোগ সেখানে অনেক কম, কানাডা ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশনস ফর আস। তাহলে আমি এটা কিভাবে আমি চিন্তা করব যে আমার ছেলে মেয়ে রাইট টু মেক ডিসিশন যে আমি এই আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে মধ্যে আমি তার জন্য যে ইনভেস্টমেন্ট করব সেটা আমাদের রাইট চয়েস হবে কিনা। সেটা আপনি অনেকভাবেই করতে পারেন। একটা হচ্ছে যে আপনি যদি তার টোটাল সিনারিও দেখেন যে সে কতটুকু ইন্টারেস্টেড, তার মধ্যে রেসপন্সিবিলিটি কিভাবে, বিহেভিয়ার গুলো কেমন। আপনি যদি অ্যাজ এ প্যারেন্টস হিসেবে আপনার সন্তানকে যদি এটাকে যাচাই করে নেন, তাহলে এর মাধ্যমে আপনি একটা ডিসিশন নিতে পারবেন যে আপনি আপনার সন্তানের প্রতি কতটুকু রিলায়েবিলিটি রাখতে পারেন। সো দিস ইজ অ্যানাদার অ্যাসপেক্ট। এছাড়া যদি আপনি যদি আরো ভালোভাবে, যেহেতু আপনি $100,000 to $150,000 মতো একটা ইনভেস্টমেন্ট আপনি করতে যাচ্ছেন, আপনার সন্তানকে আরো ভাবে যাচাই করতে চান অ্যাজ এ থার্ড পার্টির অপিনিয়ন হিসাবে, সেই হিসাবে আপনি বিভিন্ন মেন্টরশিপের কাছে যেতে পারেন। এখন বাংলাদেশে অনেক মেন্টরশিপ প্রোগ্রাম চালু হয়েছে এবং অনেক সাইকোলজিস্ট ইন্টারভেনশন নিতে পারেন। যার মাধ্যমে আপনার একটা তার মেন্টাল অবস্থা, তার টোটাল বিহেভিয়ার অবস্থা আপনি অ্যানালাইসিস আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি আমার সন্তানের প্রতি এই কতটুকু রেসপন্স, কতটুকু রিলায়েবল রেখে তার উপর যে ইনভেস্টমেন্টটা করব সেটা আমার জন্য একটা সঠিক হবে। সো দিস ইজ অ্যানাদার অ্যাসপেক্ট। এই জিনিসটা যদি আপনি না করতে পারেন, তাহলে আমার পক্ষ থেকে আমি মনে করি তার জন্য আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামটা রাইট চয়েস না। কারণ এখানে যেমন অনেক কিছু জিনিস ভালো আছে, তেমন অনেক জিনিস খারাপও আছে। এবং এখানে যেই কানাডার যে সিস্টেমে, কানাডার বাংলাদেশের থেকে কানাডার টোটাল ভৌগোলিক সিস্টেম, ক্লাইমেট কন্ডিশনস টোটালি ডিফারেন্ট। এক হচ্ছে এটা অনেক বড় দেশ, দ্বিতীয় হচ্ছে যে আপনার শীত প্রধান দেশ। বাংলাদেশের অনেকেই স্নো দেখেনি, এখানে আপনি একটা বড় সময় আপনার স্নো বেশি কাজ করতে হবে। তৃতীয়ত হচ্ছে যে এখানে খুব ওয়েল ডিসিপ্লিন ভাবে চলতে হবে, যেটা আপনাকে ওয়ার্ক লাইফ ব্যালেন্স গুলোকে এমন ভাবে করতে হবে যেটি যদি সে যদি ওই জিনিসগুলোকে যদি সম্পূর্ণভাবে না করতে হয়, তাহলে এই টোটাল যে 4 ইয়ার্স আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম সেখান থেকে আউটপুট বের হয়ে আসাটা কঠিন হবে। সো ইজ আপ টু ইউর জাজমেন্ট। আপনাকে আমি একটা উপদেশমূলক বিভিন্ন ধরনের প্রসেস এর কথা বলেছি, স্পেশালি প্যারেন্টস এর উদ্দেশ্যে আমি যেটা বললাম, সেটার মাধ্যমে একজন প্যারেন্টস অথবা একজন স্টুডেন্ট নিজেদেরকে যাচাই করতে পারে তারা মেন্টালিতেই কতটুকু ফিট যে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অ্যাডমিশন নিয়ে তারা সাকসেসফুল হয়ে তাদের কোর্সটা কমপ্লিট করে এখানে যেই তাদের ডিজায়ার্ড যেই আকাঙ্ক্ষা সেই জায়গাটা তারা পূরণ করতে পারে। সো দিস ইজ ওয়ান এক্সপেক্ট। এখন পোস্ট গ্রাজুয়েট যারা চিন্তা ভাবনা করছেন, পোস্ট গ্রাজুয়েট বাংলাদেশে আন্ডার গ্রাজুয়েট করে পোস্ট গ্রাজুয়েট চিন্তা করছেন, তাদের জন্য যেটা বললামই যে পোস্ট গ্রাজুয়েট ওয়ান ওয়েতে ভালো, কিন্তু হচ্ছে পোস্ট গ্রাজুয়েটে যেটা সবচেয়ে সমস্যা, এখানে মোস্টলি পোস্ট গ্রাজুয়েটটা যে খুবই ইন্টেন্সিভ কোর্স এবং এখানে একাডেমিক ক্যারিয়ারের যে এনভায়রনমেন্টটা আছে সেটার বাইরে এক্সপোজারটা খুব কম হয়ে থাকে, যেটা সোসাইটি ইন্টিগ্রেশন করাটা অনেক কঠিন হয়ে যায়। এবং যারা খুব ম্যাচিউরড, এর সাথে সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারেন, তাদের জন্য পোস্ট গ্রাজুয়েটটা ভালো একটা অপশন, কারণ এটা খরচটা একটু অনেক কম। এবং পোস্ট গ্রাজুয়েটের আরেকটা যেটা বাধা, পোস্ট গ্রাজুয়েটের কিছু কিছু ক্ষেত্রে যেমন কমপ্লিকেটেড কিছু এক্সামের মাধ্যমে তাদেরকে অ্যাডমিশনটা নিতে হবে এবং সেই সাথে আন্ডার গ্রাজুয়েট রেজাল্টটা খুব ভালো থাকতে হবে। সো এটা হচ্ছে আপনার পোস্ট গ্রাজুয়েটের প্রনস এন্ড কনস। এছাড়া অনেকেই যদি চিন্তা ভাবনা করে
যে বাংলাদেশে বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন বা অন্যান্য দেশে যারা আছে, তারা অনেকে চিন্তা করেন যে হ্যাঁ, আমি আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামটাকে আমার দেশীয় কালচারের মাধ্যমে আমি এনজয় করতে চাই। সেটার জন্য আমি বলব যে তাদের নিজ, নিজ দেশে এটা হচ্ছে একটা খুব ভালো অপশনস। কারণ আপনি কানাডাতে যেহেতু খুবই মাল্টিকালচারাল কান্ট্রি, কানাডাতে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যেটা হয়, সেই ধরনের যেই কালচারাল যেই ইউনিভার্সিটি লাইফের যেই আপনার যেই আনন্দটা, সেই আনন্দটা আপনি কানাডাতে পাবেন না। যেমন আপনি যদি বাংলাদেশে বলেন, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ইউনিভার্সিটিতে একজন স্টুডেন্ট যখন পড়াশোনা করে, সে ধরেন কালচারাল অনেক যেই অনুষ্ঠান হয় সেটার মধ্যে ইন্টিগ্রেশন করতে পারে। সে সমকালচার, সমভাষা এর ফলে তাদের যেই ইউনিভার্সিটিতে তারা যে একটা ভাইব্রেন্ট কালচার নিয়ে এই তাদের এই আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামটাকে যে আনন্দ পায়, সেই জিনিসটা আপনি কানাডাতে পাবেন না। কানাডাতে হচ্ছে আপনার মোর প্রিসাইজ কোর্স, এখানে ছেলেমেয়েরা ইন্টিগ্রেশনটা অনেকটা কম। কারণ এখানে ডাইভার্সিটি হয় বেশি এবং আপনাকে অনেক সময় চিন্তা করতে হচ্ছে আপনার কাজ নিয়ে এবং কাজের পরে আপনি আবার কোর্স নিয়ে ইজ এ হিউজ কমিটমেন্ট। যেটা আপনার যে আনন্দটা, যে ইউনিভার্সিটিতে আমরা যেটা বলি যে দেশীয়ভাবে যে বিভিন্ন ধরনের যেমন ২১-এর বইমেলা বলেন, তারপরে ধরেন বিভিন্ন কালচারাল অনুষ্ঠান বলেন, পয়লা ফাল্গুন বলেন। এই যে একটা আনন্দটা, এই আনন্দর ভাইব্রেশনটা আপনি কানাডাতে পাবেন না। তো যারা এই ধরনের চিন্তাভাবনা করেন, আমি মনে করি তাদের জন্য একটা ভালো অপশনস হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটটা তাদের নিজস্ব জায়গার মধ্যে পড়াশোনা করার পরে তারপর তারা পোস্ট গ্র্যাজুয়েট নিয়ে চিন্তাভাবনা করতে পারে কানাডা আসার জন্য। এবং এটার জন্য তারা যদি সেই পরিভাবে প্রস্তুতি নিয়ে থাকে তাহলে আমার মনে হয় না খুব একটা কমপ্লিকেটেড হবে যে পোস্ট গ্র্যাজুয়েট নিয়ে আসার জন্য। তাহলে আমি আমার এই ছোট আলোচনার মাধ্যমে আপনাদের বুঝাতে সক্ষম হয়েছি যে এই কানাডার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামটা কাদের জন্য সঠিক হবে এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামটা কাদের জন্য সঠিক হবে। এবং আমি আশা করি আপনাদের এই আলোচনাটা ভালো লাগলে বেশি করে আমার আলোচনাটা শেয়ার করবেন। এর ফলে যারা স্টুডেন্টরা এই বিষয়ে আগ্রহী তারা জানার সুযোগ পাবে। সো আজকে এখানেই শেষ। হয়তোবা নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। আল্লাহ হাফেজ।